হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ, প্রথমেই আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, বেল আইকন ক্লিক করবেন যাতে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও পেতে পারেন। আমি প্রতিদিন দেশ বিদেশের খবর নিয়ে নতুন নতুন ইস্যুর উপর বিভিন্ন আলোচনা করি এবং ভিডিও তৈরি করি। এই আলোচনাগুলো বিশেষত ছাত্র জীবনের জন্য খুব জরুরি, বা যারা জ্ঞান পিপাসু তারা আমার এই ভিডিওটা শুনতে পারেন। তাতে আপনাদের ঘরে বসে অল্প সময়ের মধ্যেই আপনারা সারা বিশ্বের বহু রকম খবর জানতে পারবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা দেশেরই বিষয়। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে নরেন্দ্র মোদীজি, আমাদের প্রধানমন্ত্রী, তিনি 15 আগস্টে লালকেল্লার ভাষণে দীর্ঘ প্রায় 100 মিনিটের বেশি ভাষণ দিয়েছেন। সেখানে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দেশের আগামী দিনের যে বিকাশের যে রূপরেখা, উন্নয়নের যে রূপরেখা, সেই রূপরেখাটা তিনি এঁকেছেন। এর বাইরে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে একটা বিশেষ ঘোষণা করেছেন, যেটা হচ্ছে যে আগামী দিনে দেশে একটা ডেমোগ্রাফি মিশন তৈরি করা হবে এবং সেই ডেমোগ্রাফি মিশন দেশের সারা দেশে বিভিন্ন ক্ষেত্রে খোঁজখবর করবে কীভাবে ভারতের ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। তো আমি একটা স্বরাজ মার্গের এটা নিয়ে রিসার্চ করছিলাম। রিসার্চ করতে গিয়ে দেখলাম স্বরাজ মার্গের একটা লেখা, পুরানো লেখা 2024 সালে। সেই সময় বিষয়টাকে অন্য একটা ইস্যুর উপর আলোচনা করা হয়েছিল। সেই ইস্যুটা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী এরকম ভেবেছিলেন যে ভারতবর্ষ যেহেতু সবচেয়ে অধিকাংশ যুবক সংখ্যার দেশ, যেখানে প্রায় 60-65% যুবক, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 45-50 বছরের মধ্যে, যারা প্রোডাক্টিভ সিটিজেন, তাদের সংখ্যাটা সবচেয়ে বেশি। এখন তার মাথায় তখন একটা ভাবনা ছিল যে এই জনসংখ্যাটা যখন আজ থেকে 30 বছর পরে বা 20 বছর পরে, বিশেষত যখন ভারতের স্বাধীনতা 100 বছরে পদার্পণ করবে, অর্থাৎ 2047 সালে, তখন পর্যন্ত এই জনসংখ্যার একটা বড় অংশ তারা বয়স্ক মানুষে পরিণত হবে। দিন যত যায় মানুষের বয়স তো বাড়তেই থাকে, এর তো কারো কোনো বিকল্প নেই, এটা সবার জন্যই একইভাবে সত্যি। তা এখন এই যে বিপুল বয়স্ক মানুষের জনসংখ্যা, তাদের জন্য কি ব্যবস্থা হতে পারে, এটাকে নিয়ে তিনি প্রথম ভাবনা চিন্তা শুরু করেন এবং সেই থেকেই মূলত ডেমোগ্রাফি মিশনের বিষয়টা ভাবনায় আসে। কিন্তু ইদানিং ডেমোগ্রাফি মিশনের বিষয়ে যে ভাবনাগুলো এসেছে, এর মধ্যে আরও অনেক চিন্তাবিদ, সাংবাদিক এটাকে নিয়ে আলোচনা করেছেন। আমিও কিছুদিন আগে একটা আলোচনায় শুনছিলাম, গত সোমবারে একটা আলোচনা শুনছিলাম, বিষয়টাকে নিয়ে আলোচনা হচ্ছিল। একজন এনআরআই, তার যে ইংরেজি চ্যানেল আছে সেখানে তিনি আলোচনা করছিলেন। আমি এই সমস্ত দেশ বিদেশের ইংরেজি চ্যানেলগুলো শুনি, পিগুরুস চ্যানেল, সেখানে বিষয়টাকে নিয়ে আলোচনা হচ্ছিল। তো এখন সেই বিষয়টা খুব গুরুত্ব পেয়েছে এই কারণে, শুধু 15 আগস্টের ভাষণ নয়, নরেন্দ্র মোদীজি এরপরে যে দুটো জনসভা করেছেন, বিশেষত বিহারের গয়া, সেখানেও তিনি বিষয়টা একটু ছুঁয়ে গেছেন। এর বাইরে তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় মেট্রোর নতুন রেল লাইনের উদ্বোধন করতে এসে তিনি যে বক্তব্যটা রেখেছেন, সেখানে কিন্তু এই যে ডেমোগ্রাফি মিশনের ব্যাপারে খুব বিস্তৃত তিনি বক্তব্য রেখেছেন, যে ডেমোগ্রাফি মিশনের প্রয়োজনীয়তা রেখে। কারণ দেখা যাচ্ছে যে কিভাবে ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো কমিউনিটির জনসংখ্যা অত্যন্ত বেশি, কোনো কমিউনিটির জনসংখ্যা কম, কোনো কমিউনিটির জনসংখ্যা স্থিতাশীল। এইটা কীরকম ব্যাপার? অর্থাৎ দেখা গেছে যে কোনো কোনো কমিউনিটিতে কাপলরা একটা বেশি সন্তান নিচ্ছে না, খুব বেশি হলে দুটোর বেশি সন্তান নিচ্ছে না। আবার কোনো কোনো কমিউনিটি দেখা যাচ্ছে একের অধিক 4টি 5টি করে 6টি করে সন্তান নিচ্ছে। এর ফলে কী হচ্ছে, একটা জায়গায় ক্রমশ ডেমোগ্রাফি ভীষণভাবে বদলে যাচ্ছে। এইটা একটা খুব চিন্তার বিষয়। এর বাইরে যে বাইরে থেকে অনুপ্রবেশকারী যারা আসছে,
illegal immigrants. So that is another one cause for increasing changing demography in different states, especially in the bordering states. এইটা একটা ভাবনা তার মাথায় এসেছে এবং এই নিয়ে অনেকটা আলোচনাও তিনি এর মধ্যে এগিয়ে রেখেছেন। এবং শোনা যাচ্ছে যে এই যে ডেমোগ্রাফি মিশন, এইটা একটা ইলিগেল ইমিগ্রেন্টস, সেই ইলিগেল ইমিগ্রেন্টসকে রোধ করার একটা চেষ্টা, অর্থাৎ তাদের সংখ্যা কমানোর একটা বিষয়। এবং অনেকে বলছেন, তো সেই যে আমি ইংরাজি ভিডিওটা শুনছিলাম, সেখানে বলা হচ্ছে যে অলরেডি একটা কনসেপ্ট পেপার অলরেডি হ্যাজ বিন ডেভেলপড, এবং এই ডেমোগ্রাফি মিশনের ব্যাপারে একটা কনসেপ্ট পেপার, সেই পেপার নাকি অলরেডি তৈরি হয়ে গেছে এবং সেই কনসেপ্ট পেপার অলরেডি ইন দ্য পিএমও, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে নিজস্ব দপ্তর আছে সেখানে ডেমোগ্রাফিক যে মিশন তার কনসেপ্ট পেপারটা তৈরি হয়ে গেছে এবং সেখানে কতজন মেম্বার থাকবে, কী ধরনের মেম্বার থাকবে, সেটাও নাকি খানি তৈরি হয়ে গেছে। সেখানেই দেখলাম তাদের একটা লেখাও ছিল, সেখানেই দেখলাম সেখানে বলা হচ্ছে যে দেয়ার উইল বি 8 মেম্বার্স কমিটি ইন দ্য ডেমোগ্রাফি মিশন। সেখানে 8 জন সদস্যের একটা দল থাকবে যারা এইটা দেখাশোনা করবে। কারা কারা থাকবে তার মধ্যে থাকবেন ট্রাইবাল লিডার্স, তার মধ্যে থাকবেন ফরেন সার্ভিসে যারা কাজ করেন, তার মধ্যে থাকবেন রিলিজিয়াস হেডস, ব্যুরোক্রেসির থেকে লোকজন থাকবেন, জুডিশিয়ারির থেকে লোকজন থাকবেন এবং ডক্টর থাকবেন, সাইকোলজিস্ট যারা মূলত এই যে মাইগ্রেন্ট বিহেভিয়ার, এই মাইগ্রেন্ট বিহেভিয়ারটা বেশি করে বোঝেন আর কি। এইটা একটা টিম তৈরি হবে। আর হয়তো এর সঙ্গে আরও কিছু কিছু লোকজন থাকবেন। এখন 8 মেম্বার্স কমিটি ওখানে ওটা আলোচনা করেছেন এবং বলেছেন হতেও পারে এটা 8 জনের জায়গায় 10 জন, 10 জনের জায়গায় 12 জন, 15 জন হতে পারে। সেটা আগামী দিনে যখন এই কমিটি তৈরি হবে এবং সেই কমিটি যখন ঘোষিত হবে তখন ঠিক বোঝা যাবে যে সেই কমিটিতে কোন কোন গ্রুপ থেকে কারা কারা থাকলেন এবং তারা কিভাবে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করেন যে এই যে ডেমোগ্রাফি মিশন এর কাজটা কী হবে। মূলত আমার মনে হচ্ছে যে ডেমোগ্রাফি মিশন এই যে এখন যে সেন্সাস হবে সেই সেন্সাসের সঙ্গে খানিকটা লিঙ্কড হবে, যে সেন্সাসের কী রেজাল্ট বেরিয়ে আসছে, কোন কোন জায়গায় জনসংখ্যার অনুপাতের মধ্যে ভীষণভাবে তফাৎ হচ্ছে, বেশি কম হচ্ছে, সেটা কেন হচ্ছে, তার পিছনে কারণটা কী, এইটা একটা বিষয় হতে পারে। আর একটা ব্যাপার যেটা এখন উঠে এসেছে সেটা হচ্ছে যে এই যে ইলিগেল ইমিগ্রেন্টস, ইটস এ থ্রেট ফর ন্যাশনাল সিকিউরিটি। কারণ দেখা যাচ্ছে বিভিন্ন সময় বাইরের থেকে, দেশের থেকে লোকজন এসে তারা আমাদের দেশে বিভিন্ন জায়গায় যে লুকিয়ে থেকে এখানে চরবৃত্তি করছে, এখানকার বিভিন্ন ছবি টবি তুলে অন্য দেশে, আমাদের শত্রু দেশে তারা পাঠাচ্ছে এবং এখানে তারা দরকার হলে একটা বিয়ে থা করেও সংসার পেতে ফেলছে। এরকম বেশ কিছু লোক বিভিন্ন জায়গায় মাঝে মাঝেই কিন্তু ধরা পড়ছে, যারা বেশ কিছুদিন আগে অন্যান্য দেশ থেকে এসে এখানে এসে পাকাপাকিভাবে বসেছে। তাদের প্রত্যেককে চিহ্নিত করা দরকার। যারা এই দেশের প্রতি বিন্দুমাত্র যাদের দয়া মায়া নেই, যারা দেশে এসেছেই এই দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য, এই দেশের ক্ষতি করার জন্য, তাদেরকে চিহ্নিত করাটা খুব জরুরি। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে 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 বাড়ছে, যেসব জায়গায় বাড়ছে, এই যে ইনক্রিজড ফার্টিলিটি রেট, এইটা একটা মস্ত বড় সমস্যা। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো কোনো পরিবারে যে ফার্টিলিটি রেট, অর্থাৎ জন্মহার, সেটা অত্যন্ত বেশি। তো এর ফলে দেশের খাদ্য, জল, বাসস্থান, পরিবেশ সব কিছুতে একটা প্রভাব পড়ছে এবং একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। ভারতবর্ষের জনসংখ্যা এখন 140 কোটি পেরিয়ে গেছে। আগামী সেন্সাস হলে বুঝে যাবে এই জনসংখ্যাটা এক্স্যাক্টলি কত, এবং এই যে পেরিয়ে গেছে এর পিছনে কারণটা কী, কত বাইরের লোক এখানে এসে। তিনি কলকাতার মিটিংয়ে পরিষ্কার বলেছেন যে কোনো ইলিগ্যাল ইমিগ্রেন্টসকে, যারা ভারতবাসী নয়, তারা কোনোভাবে ভারতবর্ষে এসে ঢুকেছে, তাদের একজনকেও থাকতে দেওয়া হবে না, তাদেরকে তাদের দেশে ডিপোর্ট করা হবে। এটা শুধু ভারতের ঘটনা নয়, এটা সারা পৃথিবীর বুকে ঘটছে। এখন আমেরিকাতে দেখছেন ইলিগ্যাল ইমিগ্রেন্টস দিকে কীভাবে ডিপোর্ট করেছে। এরপর এখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও বিভিন্নভাবে ইলিগ্যাল ইমিগ্রেন্টস থেকে ডিপোর্ট করা হচ্ছে এবং এখন ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডও সে দেশে নতুন করে কোনো ইলিগ্যাল ইমিগ্রেন্টস নৌকা করে, জাহাজে করে বা কোনোভাবে অন্য দেশে গিয়ে, অর্থাৎ কোনোভাবে বেলজিয়াম পৌঁছে, ইটালি পৌঁছে, আস্তে করে ইংল্যান্ডে ঢুকে যাচ্ছে, সেটা আর হতে দেওয়া হবে না। সেখানেও এরকম ব্যবস্থা রয়েছে। ইটালির তো আরও কড়াকড়ি করেছে। কোনো কোনো ইউরোপের দেশ, যেমন কোনো
বাইরে ইলিগাল ইমিগ্রেন্টসকে অ্যালাউই করে না, যেমন পোল্যান্ড কাউকে অ্যালাউই করে না, তার না এখানে কোনো ইলিগাল ইমিগ্রেন্টস এখানে এসে থাকবে না। এবং মনে করা হচ্ছে, অনেকে মনে করছেন যে এটা এনআরসি, যে ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স, তার সঙ্গেও লিঙ্ক করা হতে পারে, যে আগামী দিনে একটা বই তৈরি করা হবে যে সত্যিকার আমাদের দেশের সিটিজেন কারা, এবং সেখানে সেই রেজিস্টারে লেখা থাকবে যে কোন কোন ব্লকে, কোন কোন জেলায়, কোন কোন রাজ্যে কারা কারা প্রকৃত সিটিজেন, যারা এখানকার সত্যিকার ভারতবর্ষের মানুষ এবং যারা দীর্ঘদিন পুরুষানুক্রমে ভারতবর্ষে বসবাস করছে, কিন্তু যারা হঠাৎ করে অন্য জায়গাতে এসে গেছে তাদেরকে এতে হয়তো সুযোগ দেওয়া হবে না। এবং কেউ কেউ আবার বলছেন যেটাকে হয়তো এনআরসি করতে কোনো অসুবিধা নেই, কারণ এনআরসি অলরেডি পাস হয়ে আছে। 2003 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার এনআরসি বিল নিয়ে এসেছিল, এবং তারপর 2004 সালে মনমোহন সরকারও সেই বিল করে রেখেছে। অতএব এনআরসি করতে কোনো আইনসঙ্গতভাবে কোনো, এইখানেই এই আলোচনাটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।